আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ একটি আইন, সেটি হচ্ছে সরকারি গোপন আইন 1923। এখান থেকে প্রায় প্রশ্ন হয়। তো আমি এই আইনের সম্পূর্ণ অংশ এই একটি মাত্র আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসি নিষিদ্ধ এলাকা। এই প্রশ্নটি বিগত পরীক্ষায় 14 বার এসেছে। যে লক্ষ্য করি, ধারা 2-তে নিষিদ্ধ এলাকা সম্পর্কে বলা আছে। ধারা 2-তে এই আইনের কি বলা হয়েছে? নিষিদ্ধ এলাকা, এই স্থানগুলি নিষিদ্ধ এলাকা হিসেবে এই আইনে বলা আছে। যেমন যে কোনো প্রতিরক্ষা নির্মাণ কাজ, অস্ত্রাগার, নৌ স্থল বিমান বাহিনীর স্থাপনা, সরকারের মালিকানাধীন খনি, মাইন ক্ষেত্র, ক্যাম্প, জাহাজ বা বিমান নির্মাণ সংক্রান্ত এই স্থাপনা, সামরিক বাহিনীর টেলিগ্রাফ, টেলিফোন, সিগন্যাল স্টেশন, যে কোনো ফ্যাক্টরি, ডকইয়ার্ড, যুদ্ধের উপকরণ তৈরির বা সংরক্ষণের স্থানসমূহ, রেলপথ, রাস্তা, স্থলপথ, জলপথ, গ্যাস, পানি, বিদ্যুৎ স্থাপনা এবং অন্য যে কোনো স্থান যা শত্রুপক্ষের ব্যবহারে আসতে পারে। তো এইগুলি হচ্ছে নিষিদ্ধ এলাকা। এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। এরপরে আসি এই আইনের এই গুপ্তচর বৃত্তির জন্য শাস্তি। এই প্রশ্নটি 21 বার এসেছে। কল্পনা করা যায় কত গুরুত্বপূর্ণ প্রশ্নটি। গুপ্তচর বৃত্তির জন্য শাস্তি সম্পর্কে সরকারি গোপন আইন 1923-এ কি বলেছে সেটা দেখব। তো লক্ষ্য করি, গুপ্তচর বৃত্তির জন্য শাস্তি 1 নম্বরে বলেছে, এই যে ধারা 3-এ বলা হয়েছে, কিন্তু ধারা 3-এ গুপ্তচর বৃত্তির জন্য শাস্তি সম্পর্কে ধারা 3-এ বলা আছে এই আইনের। সেখানে 3-এর উপধারা 1-এ বলেছে, রাষ্ট্রের নিরাপত্তা অথবা স্বার্থের পরিপন্থী কোনো কাজ করলে এই ধারার অপরাধী হবে। আমি আবার বলছি, রাষ্ট্রের নিরাপত্তা অথবা স্বার্থের পরিপন্থী কোনো কাজ করলে এই ধারার অপরাধী হবে। এতে বলেছে সে কাজগুলি কি কি? কোনো নিষিদ্ধ এলাকার নিকটে গমন, পরিদর্শন, অতিক্রম অথবা অভ্যন্তরে প্রবেশ। বিতে বলেছে কোনো স্কেচ, প্ল্যান, মডেল তৈরি করা বা শত্রুপক্ষের উপকারে আসতে পারে, অথবা কোনো অফিসিয়াল গোপন কোড বা পাসওয়ার্ড দলিল প্রকাশ করা যা শত্রুপক্ষের উপকারে আসতে পারে, অথবা অন্য কোনো ব্যক্তির নিকট পাচার করা। বিষয়টি আমি আরেকবার বলছি, লক্ষ্য করি। 1 নম্বরে বলেছিল কি, রাষ্ট্রের নিরাপত্তা এবং স্বার্থের পরিপন্থী কোনো কাজ করলে এই ধারায় অপরাধী হবে। সেই কাজগুলি কি কি? কোনো নিষিদ্ধ এলাকার নিকটে গমন, পরিদর্শন, অতিক্রম অথবা অভ্যন্তরে প্রবেশ করা। বিতে বলেছে কোনো স্কেচ, প্ল্যান, মডেল তৈরি করা যা শত্রুপক্ষের উপকারে আসতে পারে, অথবা কোনো অফিসিয়াল গোপন কোড, পাসওয়ার্ড, দলিলপত্র বা দলিল সংক্রান্ত কোনো কিছু প্রকাশ করা যা শত্রুপক্ষের উপকারে আসতে পারে, অথবা অন্য কোনো ব্যক্তির নিকট পাচার করা। তো এইগুলি এই গুপ্তচর হিসেবে গণ্য হবে, এই বিষয়গুলি যদি কেউ করে থাকে। এখন এবার দেখব এই শাস্তি, গুপ্তচর অপরাধের শাস্তি। 14 বছর কারাদণ্ডর বিধান সম্বলিত এই ধারার অভিযোগ আনয়ন করা হয়েছে। এছাড়াও 3 নম্বরে বলেছে, এই ধারার অপরাধে অভিযুক্ত ব্যক্তি নিম্নরূপে দণ্ডনীয় হবেন। সেটি কি কি? রাষ্ট্রের নিরাপত্তা অথবা স্বার্থের পরিপন্থী কোনো কাজ করলে মৃত্যুদণ্ড বা 14 বছর জেল। রাষ্ট্রের নিরাপত্তা বা স্বার্থের পরিপন্থী যদি কাজ করে তাহলে মৃত্যুদণ্ড হতে পারে, 14 বছর অথবা 14 বছর জেল হতে পারে। অন্যান্য ক্ষেত্রে 3 বছরের কারাদণ্ড। তো এই হচ্ছে গুপ্তচর বৃত্তির জন্য শাস্তি। প্রশ্নটি 21 বার এসেছিল। যদি আসি তাহলে আইন এর বিভিন্ন যে সমস্ত ধারা, উপধারা আছে, ওগুলো ঠিকঠাকভাবে লিখলে ইনশাল্লাহ ফুল মার্কস পাবো পরীক্ষায় যদি আসে। এবার আসি এই সরকারি গোপন আইনের নিষিদ্ধ ঘোষিত এলাকার ছবি, স্কেচ ইত্যাদি সম্বন্ধে নিষেধাজ্ঞা। এই যে ধারা 3-এ বলেছে, ধারা 3-এ যে ছিল যে 3-এর এতে নিষিদ্ধ ঘোষিত এলাকার স্কেচ, ছবি সম্বন্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। লিখিত অনুমতি ছাড়া রূপায়ণ প্রকাশ করা যাবে না। বিশেষ করে কোনো জায়গার ছবি, স্কেচ বা কোনো কিছু লিখিত অনুমতি ছাড়া সেটি প্রকাশ করা যাবে না, রূপায়ণ করা যাবে না। সরকারের আদেশ দ্বারা অনুমোদন এর মাধ্যমে পূর্বের প্রকাশ না করার জন্য এই বিভিন্ন বিন্যাস বা বিধান করতে পারবেন।
এছাড়াও লঙ্ঘনের কারণে যদি এই আইনকেও লঙ্ঘন করে তাহলে 3 বছরের কারাদণ্ড, জরিমানা সহ উভয় দণ্ড হতে পারে, উভয় প্রকার দণ্ড হতে পারে, তাই না? আচ্ছা, এই প্রশ্ন। তো আরো একটি প্রশ্ন, বিদেশি এজেন্টদের সাথে যোগাযোগ কতিপয় অপরাধের প্রমাণস্বরূপ। মানে বিদেশি এজেন্টদের সাথে কিছু কিছু যদি কেউ যদি যোগাযোগ করে, সে কিছু কিছু ক্ষেত্রে সেই ক্ষেত্রে অপরাধের প্রমাণস্বরূপ হিসেবে গণ্য হবে। ধারা 4-এ বলেছে, কি বলেছে? বিদেশি এজেন্টদের সাথে যোগাযোগ কতিপয় অপরাধের প্রমাণস্বরূপ। অপরাধগুলো কি কি লক্ষ্য করি। ধারা 3, 1-এর ধারা 3-এর অপরাধের ক্ষেত্রে, মানে ইতিপূর্বে যে ধারা 3-এর যে সমস্ত অপরাধ ছিল সেই সমস্ত অপরাধের ক্ষেত্রে এইগুলা প্রমাণস্বরূপ হিসেবে গণ্য হবে। কি প্রমাণ? প্রত্যক্ষ পরোক্ষভাবে রাষ্ট্রের স্বার্থের, নিরাপত্তা স্বার্থের পরিপন্থীমূলক উদ্দেশ্য প্রমাণের জন্য দেশের অভ্যন্তরে বা বহি বাংলাদেশে বিদেশি এজেন্টদের সাথে কেউ যদি যোগাযোগ স্থাপন করে বা চেষ্টা করে, তাহলে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট হিসেবে গণ্য হবে, প্রমাণস্বরূপ হিসেবে গণ্য হবে। তোমার ধারা 3-এ যে অপরাধ বলেছিল তার প্রমাণস্বরূপ হিসেবে গণ্য হবে কেউ যদি বিদেশি এজেন্টদের সাথে রাষ্ট্রের স্বার্থের পরিপন্থীমূলক উদ্দেশ্য কাজ করার জন্য, উদ্দেশ্য সাধনের জন্য যোগাযোগ করে এজেন্টদের সাথে। এবং আরও বলা হয়েছে 2-এ, অভিযুক্ত ব্যক্তি দেশের অভ্যন্তরে বা বহি বাংলাদেশের অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ পরোক্ষভাবে রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে স্বার্থ পরিপন্থীমূলক কাজে যদি নিয়োজিত কোনো ব্যক্তির এজেন্টদের নিকট যদি কোনো তাদের সাথে যোগাযোগ করে বা তাদের সাথে যদি বিভিন্ন যোগাযোগের তথ্য প্রমাণ পাওয়া যায়, তাহলে সে যেই স্থানে বসবাস করবে বা যেই স্থানে বসবাস করে তা বিদেশি এজেন্টদের ঠিকানা হিসেবে গণ্য হবে। এবং আরও বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বিদেশি এজেন্টদের সাথে সাক্ষাৎ করে এবং বিদেশি এজেন্টদের ঠিকানায় গমন করে বা কোনো ব্যক্তির নিকট বিদেশি এজেন্টদের ঠিকানায় তাকে পাওয়া যায়, উক্ত ব্যক্তি বিদেশি এজেন্টদের সহিত যোগাযোগ স্থাপন করেছে বলে ধরে নেওয়া হয়। অর্থাৎ এই লাস্টে ফিনিশিংটা সুন্দরভাবে দিয়েছে যে যদি কোনো ব্যক্তি বিদেশি এজেন্টদের সাথে সাক্ষাৎ করে বা বিদেশি এজেন্টদের ঠিকানায় যায়, গমন করে, অথবা তাদের ঠিকানায় তাকে পাওয়া যায়, তাহলে এই এজেন্টদের সাথে যোগাযোগ করেছে হিসেবে তাকে অপরাধী বলে ধরে নেওয়া হয়, এই কথা বলছে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে তথ্যের বেআইনি হস্তান্তর। এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ, 14 বার এসেছে, তাই না? কিছু কিছু প্রশ্ন যেগুলি বারবার এসেছে এগুলি একটু বেশি বেশি দেখবে। এই প্রশ্নটা 14 বার এসেছে। তথ্যের বেআইনি হস্তান্তর, তথ্যের বেআইনি হস্তান্তর বিধি ধারা 5-এ তথ্যের বেআইনি হস্তান্তর সম্পর্কে বলেছে। এই প্রশ্নটা কিন্তু যেহেতু 14 বার এসেছে ভালো করে একটু পড়বো আমরা, তাই না? লক্ষ্য করি কি বলা হয়েছে। ধারা 5-এ বলেছে, কোনো নিষিদ্ধ এলাকা সম্পর্কিত কোনো গোপনীয় তথ্য যে কোনো ব্যক্তির নিকট বিশেষ করে আইনসঙ্গত দখল বা নিয়ন্ত্রণে আছে, অর্থাৎ কারো অধীনে যদি কোনো তথ্য থাকে, সেই তথ্য যদি তা অন্য ব্যক্তির নিকট ইচ্ছাকৃতভাবে হস্তান্তর করে, যদি তার নিয়ন্ত্রণাধীন কোনো বিদেশি রাষ্ট্রের স্বার্থে এটি ব্যবহার করে, আইনগত দখলে রাখার অধিকার না থাকা সত্ত্বেও তিনি যদি দখলে রাখে, যদি তার সংরক্ষণে যথাযথ অসতর্কতা অবলম্বন করে বা নিজেই তার পরিপন্থী কাজ করে, তাহলে এই অপরাধের দায় অপরাধী হবে না। এখানে 4টা বিষয় ভালো করে লক্ষ্য করি। মানে নিষিদ্ধ এলাকা সম্পর্কিত কোনো তথ্য আইনসঙ্গতভাবে যদি কারো নিয়ন্ত্রণে থাকে, তাহলে সে যদি এই 4টা কাজ করে তাহলে এই অপরাধী হবেন। সেই 4টা কি কি? যদি অন্য কোনো ব্যক্তির নিকট ইচ্ছাকৃতভাবে হস্তান্তর করে ওই তথ্য, যদি তার নিয়ন্ত্রণাধীন তথ্যাদি বিদেশি রাষ্ট্রের স্বার্থে ব্যবহার করে, অথবা আইনগত দখলে রাখার অধিকার না থাকা সত্ত্বেও যদি নিজের দখলে রাখে, যে তার অধিকার নেই আইন রাখার, তারপরে সে নিজের দখলে রাখছে, অথবা যদি তার সংরক্ষণে যথাযথ সতর্কতা অবলম্বন না করে নিজেই তার পরিপন্থী কাজ করে, তাহলে সেই অপরাধী হবেন, তাই না? ইচ্ছাকৃতভাবে হস্তান্তর করলে, বিদেশি রাষ্ট্রের স্বার্থে ব্যবহার করলে, আইনগত অধিকার নাই তাও নিজের কাছে রাখলে, অথবা সতর্কতা অবলম্বন করার কারণে কোনো ক্ষতি হলে, এই 4টা বিষয় এই আইনে বলা হয়েছে। এই অপরাধী হবেন। এবার 2 নম্বরে বলা হয়েছে, আইনের পরিপন্থী জেনেও কেউ যদি বেআইনি তথ্য গ্রহণ করে তবে সেই অপরাধী হবেন। আর একটা কথা বলেছে, আইনের পরিপন্থী জানার পরেও কেউ যদি এই তথ্য নিজের বেআইনিভাবে গ্রহণ করে, তাহলে সেই অপরাধী হবেন। এবং এই ধারার অপরাধে অভিযুক্ত নিম্নরূপে দণ্ডনীয় হইবেন। কি কি দণ্ড? রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে অথবা স্বার্থের পরিপন্থী কোনো কাজ করলে মৃত্যুদণ্ড হতে পারে, 14 বছর জেলও হতে পারে।
এই যে রাষ্ট্রের নিরাপত্তা বা স্বার্থের পরিপন্থী কোনো কাজ করলে মৃত্যুদণ্ড হতে পারে, 14 বছর জেলও হতে পারে বা কারাদণ্ড হতে পারে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে 2 বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় প্রকার দণ্ড হতে পারে। ঠিক আছে, তো এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। তো এই আইনের আরও একটি প্রশ্ন, সেটি হচ্ছে এই যে ধারা 6তে বলেছে মিথ্যা পরিচয় দান বা অননুমোদিত উপায়ে ইউনিফর্ম পরিধান করা, মানে বিনা অনুমোদিতে কোনো ইউনিফর্ম পরিধান করা যাবে না, মিথ্যা পরিচয় দেওয়া যাবে না। যার যেটা পরিচয় সেই পরিচয়ে সেই ইউনিফর্ম পরবে, সে কথা বলেছে। এখানে বলা হয়েছে আরও যে মিথ্যা পরিচয় দান বা অননুমোদিত বা বিনা অনুমতিতে কোনো ইউনিফর্ম পরিধান করা যাবে না। এই ধারায় অপরাধে অভিযুক্ত ব্যক্তি 14 বছরের কারাদণ্ড হবে। কেউ যদি বিনা অনুমতিতে কোনো পোশাক পরিধান করে, যেমন আমি শিক্ষক, আমি আর্মির পোশাক পরতে পারবো না। তবে যে বিএনসিসির একজন যদি শিক্ষক বিএনসিসির কোনো দায়িত্বে থাকেন, তাহলে তিনি কিন্তু নির্দিষ্ট সময় তিনি পোশাকটা পরতে পারেন, কারণ সেটি অনুমোদন আছে তার, তাই না? সব সময় না। তাহলে এই জন্য বলা হয়েছে মিথ্যা পরিচয় দান দেয়া বা বিনা অনুমতিতে কোনো ইউনিফর্ম পরাও কিন্তু অপরাধী হবেন, এবং এই অপরাধের জন্য 14 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, সে কথা বলছে। এরপর আছে প্রহরারত পুলিশ বা সেনাবাহিনীর সদস্যদের কাজে হস্তক্ষেপ। এই যে এটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা অনেক সময় ক্ষমতা দেখায় পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর কাজে হস্তক্ষেপ করি, এগুলো ঠিক না। যাদের কাজ, তাদের আইন শৃঙ্খলার কাজ তাদের সঠিকভাবে করতে দেওয়া উচিত। এবং এই ধারা সম্পর্কে 7 বলেছে, এই যে ধারা 7 বলেছে প্রহরারত পুলিশ বা সেনাবাহিনীর সদস্যদের কাজে হস্তক্ষেপ, যেমন প্রহরারত পুলিশ বা সেনাবাহিনীর কাজের হস্তক্ষেপ করা যাবে না, লঙ্ঘনের কারণে 2 বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় প্রকার দণ্ড হতে পারে। ঠিক আছে, অর্থাৎ প্রহরারত পুলিশ বা সেনাবাহিনীর তাদের নির্দিষ্ট কাজ এ বাধা সৃষ্টি করা যাবে না, হস্তক্ষেপ করা যাবে না, করলে 2 বছরের কারাদণ্ড হতে পারে, এই কথা বলেছে। এবার আরও একটি প্রশ্ন লক্ষ্য, ধারা 8 বলেছে অপরাধের তথ্য প্রদান। অপরাধের তথ্য প্রদান বলতে বোঝাচ্ছে অপরাধীর অপরাধ সম্পর্কে তথ্য প্রদান প্রত্যেক নাগরিকের কর্তব্য। প্রত্যেক নাগরিকের কর্তব্য কিন্তু কোনো অপরাধ যদি কেউ করে থাকে সেই অপরাধের তথ্য প্রদান করা, সংশ্লিষ্ট যাদেরকে প্রদান করা উচিত তাদেরকে প্রদান করা। তথ্য প্রদানে ব্যর্থ হলে 2 বছরের কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। তথ্য প্রদানে যদি কেউ ব্যর্থ হয় তাহলে তার 2 বছরের কারাদণ্ড হতে পারে, সে কথা বলছে। আচ্ছা, এবার আসি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সরকারি গোপন আইন 1923, সেটি হচ্ছে গুপ্তচরকে আশ্রয় দানের শাস্তি। এই প্রশ্নটি 2বার এসেছে বিগত পরীক্ষায়, 2বার। তো গুপ্তচরকে আশ্রয় দানের শাস্তি সম্পর্কে কি বলেছে এই আইনে লক্ষ্য করি, ধারা 10 বলেছে। গুপ্তচরকে আশ্রয় দানের শাস্তি সম্পর্কে ধারা 10 বলেছে। কি বলেছে? কেউ যদি কোনো গুপ্তচরকে আশ্রয় প্রদান করে বা নিজের কোনো স্থানে মিলিত হওয়ার সুযোগ করে দেয়, তাহলে সে এই ধারায় অপরাধে অভিযুক্ত হবেন। আবারও বলছি, কেউ যদি গুপ্তচরকে আশ্রয় প্রদান করে বা নিজের কোনো স্থানে মিলিত হওয়ার সুযোগ করে দেয়, যে বিশেষ করে গুপ্তচর যারা আছে তাদেরকে নিজের কোনো স্থানে গোপন জায়গা ঠিক করে দিয়েছে যে এখানে আপনারা কথা বলেন, তাহলে সেই জন্য বলছে নিজের কোনো স্থানে যদি মিলিত হওয়ার সুযোগ করে দেয় বা আশ্রয় দান করে, তাহলে এই অপরাধে অভিযুক্ত হবেন। এবং চাহিদা মোতাবেক তথ্য প্রদান করতে ব্যর্থ হলেও এই ধারায় অভিযুক্ত হবেন। যে গুপ্তচর সম্পর্কে যদি কেউ তথ্য জানতে চায়, সে তথ্য যদি প্রদান করতে ব্যর্থ হয়, জানা সত্ত্বেও যদি প্রদান না করে, তাহলে এই ধারায় সে অভিযুক্ত হবেন। এবং এই ধারার অপরাধে অভিযুক্ত হলে 1 বছরের কারাদণ্ড, জরিমানা বা উভয় প্রকার দণ্ড হতে পারে। গুপ্তচরকে আশ্রয় দানের শাস্তি হচ্ছে 1 বছরের কারাদণ্ড, জরিমানা হতে পারে বা উভয় প্রকারের দণ্ড হতে পারে। এবার আসি যে এই যে সরকারি গোপন আইন 1923 এর অপরাধের বিচার, এই প্রশ্নটি 8 বার এসেছে। এই প্রশ্নটি কিভাবে আসতে পারে? এইভাবে আসতে পারে যে সরকারি গোপন আইন 1923 এর অধীনে বা অনুযায়ী বিভিন্ন অপরাধের বিচার ব্যাখ্যা করো বা বর্ণনা করো, তাই না? এই প্রশ্নটি এখন আমরা আলোচনা করব। এই প্রশ্নটি আজকে শেষ প্রশ্ন এই আইনের। লক্ষ্য করি অপরাধের বিচার, ধারা 13-তে বলেছে অপরাধের বিচার সম্পর্কে। ধারা 13-তে বলেছে যে কারা বিচার করতে পারবে, কিভাবে করবে। জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিম্ন
পর্যায়ের কোনো আদালত এই আইনের বর্ণিত অপরাধের বিচার করতে পারবে না। এই যে একটা কথা বলেছে, জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষ ক্ষমতা সম্পন্ন কোনো বিশেষ ম্যাজিস্ট্রেটের নিম্ন পর্যায়ে যে সমস্ত আদালত আছে, নিম্ন পর্যায়ে যে সমস্ত আদালত আছে, এই আদালতে এই অপরাধের বিচার করতে পারবে না। কোন অপরাধের? এই 1923 সালের যে সমস্ত অপরাধগুলো সংঘটিত হয়। তাহলে কারা করবে সেটাও বলেছে। ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কার্যক্রম চলাকালীন অভিযুক্ত যদি কোনো অভিযোগ প্রণয়ন এর পূর্বে দায়রা জজ আদালতে মামলাটি বিচারের জন্য ইচ্ছা ব্যক্ত করেন, তাহলে মামলাটি বিচারের জন্য উক্ত আদালতে প্রেরণ করতে হবে। এই যে দায়রা জজ আদালতে মামলাটি বিচারের জন্য প্রেরণ করা যেতে পারে এবং দায়রা জজ আদালত এটির বিচার করতে পারবে, এখানে বলা হয়েছে। এটা 2 নাম্বার। এখন এখানে আরও বলেছে, 3 নম্বরে বলেছে সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক অভিযোগ ছাড়া কোনো আদালত এই ধরনের অপরাধ আমলে নিবে না। এটা আর একটা কথা বলেছে, বিচার করার সময় এই সম্পর্কে বিশেষ করে এই অভিযোগ করবে রাষ্ট্রপক্ষ। মানে রাষ্ট্রপক্ষ বলতে কি, সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা এই অভিযোগ দাখিল করবে, অন্য কেউ না, সে কথা বলছে। অভিযুক্তকে বাংলাদেশের যে স্থানে পাওয়া যাবে সেই স্থানে এখতিয়ার সম্পন্ন আদালতে বিচার করতে পারবে। অর্থাৎ এখানে বলছে যে অভিযুক্ত ব্যক্তি যে স্থানে থাকবে সেই আদালত এটার বিচার করতে পারবে। এবং সর্বশেষে বলেছে আদালত বিচার কার্য প্রকাশ্য বা গোপনে করতে পারে। আদালত যখন বিচার কার্য পরিচালনা করবে তখন প্রকাশ্যও করতে পারে, আবার গোপনেও পরিচালনা করতে পারবে, কিন্তু রায় প্রকাশ্যে দিতে হবে, সে কথা বলেছে। এই হচ্ছে এই 1923 সালের এই যে গোপন আইন অনুযায়ী, যে সরকারি গোপন আইনের অধীনে যে সমস্ত ধারা এবং তথ্যাদি রয়েছে সেগুলি আমি আলোচনা করার চেষ্টা করেছি। তো পরীক্ষায় আসার জন্য আমাদের এখান থেকে প্রশ্ন অনেক সময় আসে, সেই জন্য আমরা যদি এটা বারবার শুনি এবং পড়ি, বিশেষ করে বিভিন্ন বিধিবিধানগুলো পড়ি, তাহলে আমাদের সহজ হবে প্রশ্ন কমন পাওয়াটা। তো এই ছিল আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।